নমস্কার। শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2 এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শিখা মুখার্জি কলকাতা থেকে আপনাদের আজ পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প মুহূর্ত। সিটের নিচে মালপত্র ঢোকাচ্ছিল সুকান্ত ঠেলে ঠেলে। জায়গার তুলনায় আমার সুটকেসটা একটু বড়ই হয়ে গেছে, ভেতরে যাচ্ছে না ঠিক মতো। খানিকটা বেরিয়েই রইল শেষ পর্যন্ত। হাল ছেড়ে দিয়ে সুকান্ত হাত ঝাড়ছে। না, তোমার মুখখানা মনে হচ্ছে সারা রাত বেরিয়েই থাকবে। সামনের বাড়তে এক প্রবীণ দম্পতি, সম্ভবত উত্তরপ্রদেশীয়। বৃদ্ধা পা তুলে বাবু হয়ে বসেছে, দু হাঁটুর ফাঁকে লাঠি চেপে বৃদ্ধ ঈষৎ জবুথবু। দুজনেই শঙ্কিত মুখে দেখছিল সুকান্ত ধস্তাধস্তি। বৃদ্ধটি বলে উঠল, रहने दीजिए ना, ये 2 टायर का कूप है और कोई तो नहीं आएगा। হিন্দিভাষী বৃদ্ধ সুকান্তর রসিকতা বিন্দুমাত্র বোঝেনি। হেসে ফেললাম। সুকান্তও হাসছে, রগুড়ে গলায় বলল, তোমরা মেয়েরা পারো বটে, যাচ্ছ তো মেরে কেটে 7 দিনের জন্য, তাতেও সঙ্গে একটা গন্ধমাদন। একা গেলে হয়তো নিতাম না, বইবার লোক যখন জুটেই গেল। বাহ বাহ, বর আমায় কুরিয়ার ঠাউরেছে আর বউ কুলি, এই না হলে কপাল। কপালের এখনো দেখেছোটা কি? ওই পাহাড় মাথায় করে ট্যাক্সিতে তুলে দিয়ে তবে তোমার ছুটি, টের পাবে ঝক্কিটা কাঁধে নিয়ে কি ভুল করেছো। কি করব বলো, তোমায় একা ছাড়তে হচ্ছিল বলে তোমার বরের মুখে চোখে যা টেনশন দেখলাম। আমার জন্য অতীনের দুশ্চিন্তা, হাসবো না কাঁদবো? তবে হ্যাঁ, লোক দেখানো ব্যাপার স্যাপারগুলো অতীন বেশ ভালোই পারে। কি চোস্ত ডায়লগ! তুই কলকাতা যখন যাচ্ছিসই, শুক্রবার না গিয়ে শনিবার যা। জয়া বিয়ে বাড়ি যাচ্ছে, সঙ্গে কিছু গয়নাগাটিও থাকবে। বুঝিসই তো দিনকাল ভালো নয়, তুই সঙ্গে থাকলে একটু কনফিডেন্স পাই আর কি। দেখ না তোর ট্রাভেল এজেন্টকে বলে টিকিটগুলো বদলানো যায় কিনা। অতীনের ফাঁকিটা কোথায় আমি তা বুঝি। উদ্বেগ যদি খাঁটি হতো, আমার একা যাওয়ার টিকিট কি কেটে আনতে পারতো? টুসুর বিয়েতে পায়ের ধুলো দেওয়ার জন্য ছোট মাসি তো কমবার ফোন করেনি অতীনকে। এই জুলাই আগস্ট মাসে অফিসে কাজের চাপও তেমন থাকে না, 5-7 দিনের জন্য কি ছুটি নেওয়া যেত না? যাকে মরুকে, লেবু চটকালে তেতোই হবে। মুখে হাসি ধরে রেখে বললাম, কিন্তু বন্ধুকৃত্য করতে গিয়ে ফ্যাসাদে পড়লে তো। কলকাতায় শনিবারের কাজটা তোমার পণ্ড হলো। আরে দূর, অফিস ক্যান ওয়েট। মহারানীকে এমন সঙ্গ দেওয়ার সুযোগ তো বারবার আসে না। ভালো, 5 ফরমাস খেটে রাতটা কাটাও। ইটস মাই প্লেজার ম্যাম। হুম। পা গুটিয়ে বসলাম সিটে। মিনিট 15 হলো ছেড়েছে ট্রেন। 5টার রাজধানী, প্রায় 6টা বাজিয়ে। আজ নাকি আপ ট্রেন দেরিতে ঢুকেছে, পরিণামে ডাউনও লেট। কদিন ধরেই রাজধানীর নাকি এই দশা, আসা যাওয়ার টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। পরশুই অতীনের এক কলিগ কলকাতা থেকে ফিরল। 10:30টার গাড়ি সেদিন ইন করেছিল নাকি প্রায় 3টে। কাল যে কখন হাওড়া ব্রিজের দর্শন মিলবে কে জানে। ট্রেন কর্মচারীরা এসে গেছে বেড রোল দিতে। চাদর বালিশ কম্বল তোয়ালে গুনে গুনে সাজিয়ে রাখলো ওপরের বার্থে। প্রায় পিছন পিছন জলও হাজির। বোতল হাতে নিয়েই তেষ্টা পেল অল্প অল্প। সুকান্তকে বাড়িয়ে দিয়ে বললাম, কাজ শুরু করো, এটা খোলো। দীঘল আঙুলের মোচড়ে পলকে উন্মোচিত হয়েছে ছিপি। গলায় এক ঢোক গিলেই উহু হু করে উঠলাম, বাপরে কি ঠান্ডা! খুব। সুকান্ত বোতলে হাত রাখলো। হ্যাঁ যা, ঠিকই তো আছে। আমার চলবে না, খেলেই গলা ব্যথা। প্যান্ট্রিকারে বললে একটু এমনি জল পাওয়া যাবে না? কথাটুকু খসতে যা দেরি, উঠে পড়ল সুকান্ত। প্যাসেজ ধরে এগোচ্ছে। ছোট্ট একটা ব্রিজ পার হলো ট্রেন। ঝনঝন করে কেঁপে উঠল বগি। ঝাঁকুনি খেয়ে সুকান্ত টলে গেছিল, কামরার দেওয়াল ধরে সামলালো নিজেকে। খারাপই লাগলো।
এই ধরনের বায়নাক্কার কোনো মানে হয়? একা থাকলে কি করতাম? সঙ্গে অতীন থাকলেও এসব আবদার চলতো কি? থোড়াই উঠতো অতীন। হয় ভান করতো অন্যমনস্কতার, নয়তো উপদেশ ছাড়তো। ধৈর্য ধরো, ঠান্ডা জল একটু পরে আর তত ঠান্ডা থাকবে না। নিজে সে অবশ্য ধৈর্যশীল পুরুষই বটে। ঠোঁট থেকে ছোঁড়ার 5 মিনিটের মধ্যে হুকুম তামিল না হলেও তো গোটা ফ্ল্যাট একেবারে মাত মাত। টুবলু পর্যন্ত বিরক্ত হয় আজকাল। বাপি, তুমি কথায় কথায় এত চিল্লাও কেন বলো তো? ইটস নট ফেয়ার, ইটস নট ফেয়ার। সামনের বৃদ্ধা গায়ে কম্বল টেনে আধ শোয়া। ট্রেনের এসি এখনো জোরদার হয়নি, তাতেই বুড়ি কম্পমান। বয়স হলেও মুখখানি এখনো বেশ ঢলঢলে, নাকে ঝিকঝিক করছে নাকছাবি। হিরে, চোখ পিটপিট করে আমাকে জরিপ করছে মহিলা। পুট করে প্রশ্ন করল, आप लोग कहाँ जाएंगे? कलकत्ता। आप लोग? धनबाद। आप लोग क्या कलकत्ता के रहने वाला है? पहले थे, अभी नहीं, अभी दिल्ली में ही घूमने जा रहा है। একের পর এক প্রশ্নবাণ হেনে চলেছে বুড়ি। কেন যাচ্ছে, কবে ফিরবো, আমার ছেলে মেয়ে কটি, কোন ক্লাসে পড়ে ছেলে, সে কেন সঙ্গে যাচ্ছে না, এমন অসংখ্য কৌতূহল। বুড়ির ছেলে থাকে ধানবাদে, 2 মেয়ের পরে তার একটি ছেলে হয়েছে। নাতির মুখ দেখার জন্য বুড়ো বুড়ি ব্যাকুল। এ সংবাদও জানাতে ভুলল না। ভ্যাজুর ভ্যাজুরের মধ্যেই সুকান্তর প্রত্যাবর্তন। হাতে একটা ছোট্ট ফ্লাস্ক। বলল, রাজধানীর ব্যাপারই আলাদা। নো অর্ডিনারি ওয়াটার, হয় হট নয় কোল্ড। হেসে বললাম, নো প্রবলেম, মিক্স করে খাচ্ছি। মিশিয়ে দেব? থাক, নিজেই মিশিয়ে নিচ্ছি, অত খাতিরে আমার অভ্যেস নেই। বিচিত্র মুখভঙ্গি করল সুকান্ত। পাশে বসে গলা নামিয়ে বলল, আমার বন্ধুর বদনাম করছো? সুনাম বদনাম কিছুই করিনি, বলছিলাম বেশি আদর যত্ন আমার সয় না। বুঝেছি, অতীনের ওপর খুব চটে আছো। মুখ ঘুরিয়ে নিলাম। জল ঢালছি ফ্লাস্কের ঢাকনায়। অতীনের ওপর চটা কি আমার শোভা পায়, নাকি সেই অধিকার আমার আছে? আমার রাগ অভিমানকে এখন কতটুকু আমল দেয় অতীন? সে হলো গিয়ে কাজের মানুষ, আমি তো এখন তার ডোরম্যাট। প্রয়োজন হলে পা মজবে, মেজাজ মর্জি বিগড়ে থাকলে সরিয়ে দেবে লাথি মেরে। এই যে আজ স্টেশনে তুলে দিতে পর্যন্ত এলো না, এও তো হজম করতে হবে মুখ বুঝে। কেমন অবলীলায় সকালে টাই বাঁধতে বাঁধতে বলে দিল, কলকাতা গিয়ে আত্মহারা হয়ে পড়ো না, পৌঁছে একটা ফোন করো কিন্তু। বউ পুরনো হলে বুঝি এরকমই হয়, টেকেন ফর গ্রান্টেড। আছে, ঘর সংসার সামলাচ্ছে, সারাদিন শ্বশুর শাশুড়ির হ্যাপা পোয়াচ্ছে, রাঁধছে বাড়ছে, ছেলেকে মানুষ করছে, ছেলের হোম টাস্ক নিয়ে চুল ছিঁড়ছে। বিনিময়ে খাওয়া পড়া, উইকেন্ডে কখনো সখনো হোটেলে চাইনিজ মোগলাই, বিবাহ বার্ষিকীতে একখানা করে দামি শাড়ি কিংবা গয়না। এর বেশি আর কি চাও? হ্যাঁ, বিষদুষ্ণ জল খেলাম অনেকটা, তবু যেন তেষ্টা মিটল না পুরোপুরি। ভেতরটা শুকনোই হয়ে আছে। এই ভাব সহজে কাটবে না আমি জানি। চা স্ন্যাক্স এসে গেল, ঢাউস, সিঙাড়া, লাড্ডু আর লজেন্স সমেত ট্রেখানা এগিয়ে দিল সুকান্ত। আর নাও, সেবা করো। নাক কুঁচকে বললাম, আমি আর এখন এসব কিছু খাবো না। 6:30 বাজে, ওই সিঙ্গারে গিললেই আমার অম্বল বাঁধা। আমার কিন্তু জোর খিদে পেয়েছে। খাও, তুমি তো স্ট্রিট অফিস থেকে এসেছো, স্টেশনেও অতক্ষণ বসে থাকতে হলো। ট্রে থেকে সিঙ্গারা তুলে কামড় বসালো সুকান্ত। চিবোতে চিবোতে বলল, তোমার মাসতুতো বোনের বিয়েটা যেন কবে? পরশু। আর ফেরা তো নেক্সট শনিবার, তাই না? হ্যাঁ, তখন অবশ্য একাই ফিরবো, গয়নাগাটি নিয়েই, উইদাউট পাহারাদার। শ্লেষটা সুকান্ত যেন ঠিক ধরতে পারল না, কিংবা পারল, মুখে কোনো অভিব্যক্তি ফোটালো না। চা ঢালতে ঢালতে বলল, টুবলুটাকে সঙ্গে আনলে পারতে, বিয়ে বাড়িতে কদিন হল্লাগুল্লা করতো, তোমারও কোনো প্রবলেম থাকতো না। মাথা খারাপ?
সেপ্টেম্বরের গোড়ায় ওর ফার্স্ট টার্মিনাল। এখন আর নিচু ক্লাসে নেই, 8 চলছে। এই সময় 7 দিন স্কুল কামাই করানো যায়? বললাম বটে, তবে যুক্তি পুরোপুরি নিখাদ নয়। টুবলুকে নিয়ে আসাই যেত। একটা চিঠি পাঠিয়ে দিলে স্কুলেও কোনো সমস্যা হতো না। টুবলুই রাজি নয়। সেও তো তার বাবারই ছেলে। এখনই তার মতামত যথেষ্ট দৃঢ়। নিজে বৃত্তটি ছেড়ে মার সঙ্গে বিয়ে বাড়ি যাওয়া তার পোষাবেই না। আলগাভাবে পাল্টা প্রশ্ন ছুড়লাম, তুমি কোথায় গিয়ে উঠছো, টালিগঞ্জ? না, এবার আর ভাইয়ের বাড়িতে নয়। ওদের ফ্ল্যাটে স্পেস কম, অসুবিধা হয়। প্রায় মাসেই তো এখন কলকাতা ছুটছি। প্রত্যেকবার ওদের বাড়িতে গিয়ে জ্বালাতে ভালো লাগে না। সুকান্ত চায়ে লম্বা চুমুক দিল। এবার হোটেল। দিব্যি হাত পা ছড়িয়ে মস্তিতে থাকবো। খাও পিও, যখন খুশি ফেরো। ফাইন। ছেলের সঙ্গে দেখা করবে না? আকস্মিক প্রশ্নটায় সুকান্ত যেন থমকে গেল সামান্য। পলকা একটা ছায়া পড়েছে মুখে। একটু চুপ থেকে বলল, দেখি, মনে হয় হবে না। কেন? জানোই তো, মনীষা চায় না আমি রাজার সঙ্গে যোগাযোগ রাখি। নানান বাহানায় ঘুরিয়ে দেয়। আশ্চর্য, তোমার ছেলে, তুমি তার সাথে সম্পর্ক রাখতে পারবে না? এ তো মনীষার ভারী অন্যায়। ন্যায় অন্যায় বলে দুনিয়ায় ধ্রুব কিছু আছে নাকি ম্যাডাম? একজনের চোখে যেটা অন্যায়, অন্যজনের কাছে সেটাই হয়তো ন্যায়। মনীষা যে আমার সঙ্গে রাজার দেখা হওয়াটা চায় না, তার পেছনে নিশ্চয়ই মনীষারও কিছু যুক্তি আছে, এবং সেটাই ওর কাছে ন্যায়। প্লাস কাস্টডির মামলায় মনীষা জিতেছিল, সেটাও ওর একটা বড় জোর। তবু তুমি যে রাজার বাবা, এ তো মনীষা অস্বীকার করতে পারে না। পিতৃত্বও রিলেটিভ ব্যাপার ম্যাডাম। ছেলে যদি আমাকে বাবা ভাবে, আমি বাবা। না ভাবলে টোটাল আউটসাইডার। তার উপর ছেলে তো, ওরও মার উপর একটা আলাদা উইকনেস আছে। আমি সেখানে ইন্ট্রুড করি কোন ভরসায়? সুকান্তর স্বরে গাঢ় বিষণ্ণতা। রাগ হচ্ছিল মনীষার উপর। তোদের মধ্যে যা হয়েছে হয়েছে, তার জন্য বাপ ছেলের সম্পর্ক মুছে দিবি? সুকান্তই বা কেমন বাবা? কোর্টে গিয়ে নালিশ ঠোকে না কেন? ছেলেকে চোখের দেখা দেখার রাইটটাও কেন ছেড়ে দেবে? বললাম না কিছু। কারুর ক্ষতস্থানে বেশি খোঁচাখুচির দরকার কি? সুকান্তকে তো কম দিন ধরে চিনি না। অতীনের অনেক দিনের পুরনো বন্ধু। সুকান্তর সঙ্গে মনীষার সম্পর্ক ছেঁড়াছিঁড়ে তিক্ততার কথাও অজানা নয়। ওই অপ্রিয় প্রসঙ্গ সরিয়ে রাখাই তো ভালো। চুপচাপ চা শেষ করে নামিয়ে রাখলাম ফ্লাস্ক। পাশে পড়ে থাকা ব্রিফকেস খানা খুলে একটা ম্যাগাজিন বার করেছে সুকান্ত। এলোমেলো উল্টালো একটুক্ষণ, তারপর রেখে দিয়ে বসে আছে ঝুম হয়ে। আবার টানলো বইটা। ফের দেখছে এ পাতা সে পাতা। ভালো গতি নিয়েছে ট্রেন। এসিটাও বেশ চড়া হয়েছে এতক্ষণে। শীত শীত করছিল। ঝুঁকে সিটের তলা থেকে কিডস ব্যাগটা টানলাম। শাল চাই এক্ষুনি। যা বিচ্ছিরি ধাত আমার, ঠান্ডা লেগে গেলে আর রক্ষে নেই। শাল গায়ে জড়িয়ে চোখ রেখেছি জানলায়। ঘন সবুজ কাচের ওপারে মরে এসেছে দিন। ঘর বাড়ি মাঠ ঘাট সবই কেমন আবছা এখন। কাচের ভেতর দিয়ে শেষ বিকেলের আলো কি ভীষণ ম্রিয়মাণ লাগে। আকাশটাকে মনে হয় মেঘলা মেঘলা। হঠাৎ হঠাৎ আসছে স্টেশন, পড়ছে জনপথ। দুর্দম দাপটে তাদের পেরিয়ে যাচ্ছে রাজধানী, মারিয়ে যাচ্ছে। তীব্র হুইসল বাজিয়ে বিপরীতমুখী একটা ট্রেন বিদ্যুৎ গতিতে ছুটে গেল পাশ দিয়ে। কে বেশি জোরে গেল, এই ট্রেনটা না ওই ট্রেনটা? কানের কাছে সুকান্তের গলা। কি ভাবছো ম্যাডাম? বিড়বিড় করে বললাম, উহ কি স্পিড! স্পিডই তো জীবন ম্যাডাম। সুকান্ত আবার ঝলমল করছে। যে কটা দিন বাঁচবে উদ্দাম গতিতে ছোট। গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লে তো গেলে। লেকচার মেরো না। হেসে ফেললাম আমি। একে একে ছোটে যায়। ছুটতে জানলেই যায়। তারপর মুখ থুবড়ে পড়লে? গান ফিনিশড। 2 সপ্তাহ লোকে প্যান প্যান করে, 2 মাস গলায় মালা ঝুলবে, তারপর ইউ আর নো হোয়ার। এই ট্রেনটার কথাই ধরো না।
এক্ষুনি যদি কোথাও আছড়ে পড়ে। এই ভয় দেখো না তো। আরে না, সুকান্ত হা হা করে হেসে উঠল। আমি থাকতে অ্যাক্সিডেন্ট নো চান্স। তুমি অ্যাক্সিডেন্ট প্রুফ নাকি? বলতে পারো বাংলায় যাকে বলে জমের অরুচি, আমি হচ্ছি তাই। অন্তত বার চারেক তা প্রমাণ হয়ে গেছে। কিরকম? রকেট বাসে শিলিগুড়ি যাওয়ার টিকিট বুক করেও শেষ পর্যন্ত রিচ করতে পারিনি। বাসটা ডালখোলায় অ্যাক্সিডেন্ট করেছিল। চা খাবো বলে একটা ইএমইউ লোকাল ছেড়ে দিয়েছিলাম, ট্রেন দমদম ঢোকার মুখে ডিরেলড। মুম্বাইয়ের ফ্লাইট ধরবো বলে সেদিন এয়ারপোর্টে যাচ্ছি, সাউথ দিল্লির বিটকেল জ্যামে ফেঁসে গেলাম। ওই প্লেনটাই ক্র্যাশ করলো, 68 জন ডেড। মনে আছে প্লেন অ্যাক্সিডেন্টের কথাটা? ওটাতে তোমার যাওয়ার কথা ছিল, বলনি তো কখনো। দুঃখের কাহিনী, আর কি শোনাবো। দুঃখের কাহিনী? এগুলো তো সুসংবাদ। মোটেই না, মৃত্যু আমার ভাগ্যে নেই। আমি শুধু ছুটছি। কেন ছুটছি জানি না, কোথায় পৌঁছাবো জানি না, ছোটাই সার। এবার একটু জিরো, আবার থিতু হও। আমার চোখে সরাসরি চোখ রাখলো সুকান্ত। দেখছে কি যেন, দৃষ্টিটা যেন স্বাভাবিক নয়, সামান্য ঘোলাটে। কয়েক সেকেন্ড পরেই চোখ সরিয়ে নিল, উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করলাম, চললে কোথায়? যাই, মাথায় একটু ধোঁয়া দিয়ে আসি। এবার যেন সুকান্তর যাওয়াটা অন্যরকম। সিটটা থেকে ঝুঁকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, মাথা নিচু করে হাঁটছে, যেন খানিকটা দূরমনস্ক। এক মধ্যবয়সী মহিলা বাথরুম থেকে আসছিল, সরে দাঁড়িয়ে তাকে রাস্তা করে দিল। আবার এগোচ্ছে মন্থর পায়ে। সুকান্ত কি আজ একটু আপসেট আছে? আমাদের ময়ূর বিহারের ফ্ল্যাটে মাঝে মাঝেই আসে সুকান্ত। মাসে বার দুদিন তো বটেই। দারুণ হইহল্লা করে। পলিটিক্স নিয়ে জোর তর্ক চলে অতীনের সঙ্গে। টুবলুকে ক্রিকেট নিয়ে খ্যাপায় অবিরাম। সুকান্তর হাহা হিহিতে গম গম করে গোটা ফ্ল্যাট। প্রাণবন্ত সুকান্তকে অতীনের বাবা মারও বেশ পছন্দ। ঘরে ঢুকে তাদের খোঁজ খবর নিচ্ছে, দুদণ্ড বসে গল্প করছে। আর আমার পেছনে তো লেগেই আছে সারাক্ষণ। এই বিস্বাদ রান্নাটা কোত্থেকে শিখলে, হ্যাঁ? টিভি দেখে রেসিপি লেখার সময় নির্ঘাত ভুল টুকেছো। ঘরের ভেতর এত গাছ রেখেছে কেন? বাড়িটাকে জঙ্গল বানাতে চাও? টবের আড়ালে তোমরা কর্তাগিন্নি এরপর থেকে বাঘের কস্টিউম পরে বসে থেকো। লোক ঢুকবে আর হালুম বলে গ্রিট করবে। সেই ফুর্তিবাজ সুকান্ত আজ যেন একটু মনমরা। ঠাট্টা ইয়ার্কি করছে, আবার যেন সিরিয়াসও হয়ে যাচ্ছে দুম করে। কলকাতা যাচ্ছে বলে কি মনীষা রাজাকে মনে পড়ছে? প্রায় বছর সাত হলো ছেলে নিয়ে আলাদা হয়ে গেছে মনীষা। এখনো বোধহয় বেচারা মনীষাকে ভুলতে পারেনি। 7:30 বাজে, কামরায় স্যুপ বিতরণ শুরু হয়ে গেছে। এই তো চা স্ন্যাক্স দিল, এত তাড়াতাড়ি স্যুপ? কেটারিং সার্ভিস টাইম মেকআপ করছে। প্রকাণ্ড কেটলি হাতে আমাদের কূপে পৌঁছেছে লোকটা। ম্যাডাম সোপ। আমি ওই ট্যালটেলে জিনিসটা খাবো না। সুকান্ত খাবে কি? রাখবো একটা। খানিক দোনামোনা করে ভরে নিলাম কাগজের গ্লাস। ব্রেড স্টিকও রাখলাম, সঙ্গে নুন গোলমরিচ। বুড়িও দেখি আমার দলে। লালচে তরল খাওয়ানোর জন্য বুড়িকে সাধাসাধি করছে বুড়ো। নাক সিঁটকে জোরে জোরে মাথা নাড়াচ্ছে বুড়ি। দিল্লি থেকে সাইড বার্থের পর্দা টানা ছিল। বাচ্চা নিয়ে অল্প বয়সী একটা বউ আছে সেখানে, সঙ্গে এক গুঁফো স্বামী। স্যুপ নেওয়ার জন্য পর্দাটা একটু সরিয়েছিল গুঁফো। বাচ্চাটা বিকট সুরে কেঁদে উঠতে কার্টেন ক্লোজড। বাচ্চা বোধহয় মায়ের দুধ খাবে আবার। ধূমপান সেরে ফিরল সুকান্ত। স্যুপ দেখে মুখ ভ্যাটকাল, খেয়েও নিল এক চুমুকে। সিটে হেলান দিয়ে বসলো পা ছড়িয়ে। বৃদ্ধর সঙ্গে গায়ে পড়ে টুকটাক কথা বলছে। দিল্লিতে এবার বর্ষা সেভাবে এলো না, অথচ বিহারে কেমন বন্যা চলছে, এই সব হাবিজাবি। হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, একটা কথা মনে করিয়ে দিও তো। সুকান্তর ম্যাগাজিনটাতে চোখ বুলাচ্ছিলাম। মুখ তুলে বললাম, কি? খাবার দিতে এলে আর এক রাউন্ড গরম জল চেয়ে নেব।
নিতান্ত সাধারণ একটা কথা, তবু শুনতে বড় ভালো লাগলো। এসে বললাম, তোমার বন্ধু শিওর তোমাকে একটা প্রাইজ দেবে। কেন? তার বউয়ের এত যত্ন করছো। ফিরে গিয়ে সার্টিফিকেটটা ভালো করে দিও কিন্তু। দেবো। বরকে এখনই বলতে পারো আমার সঙ্গে মোবাইল আছে। থাক। আহা, শর্মাচ্ছ কেন? বলোই না একটু বরের সঙ্গে কথা। এখনো নেটওয়ার্ক আছে, কখন চলে যায়। এই তো আমি উঠে গিয়ে একটা দরকারি ফোন সেরে নিলাম। আমার দরকার নেই। নিদেন পক্ষে টুবলুকে একটা এসএমএস করো। বললাম তো প্রয়োজন নেই, আমাকে ছাড়া ওরা একটু হাত পা মেলে আছে, কেন মিছিমিছি ডিস্টার্ব করব? বুঝলাম। কি বুঝলে? তুমি এখন একটু মুক্ত বিহঙ্গ হতে চাও। চাই যদি, কার কি? কিচ্ছু না, মেলে দাও ডানা। সত্যি যদি তাই পারতাম, যদি কোনো উপায় থাকতো, সত্যি সত্যি। ছোট্ট শ্বাস ফেলে বললাম, বাজে কথা ছাড়ো, কাজের কথা বলো। তোমার অফিসের কি খবর? কি একটা ট্রান্সফার হওয়ার চান্স আছে বলছিলে সেদিন। আমার ব্যাম্বু তৈরি হচ্ছে। বোধহয় এই কোম্পানির অন্ন উঠলো আমার। মানে? ইস্টার্ন জোনে ব্যবসা বাড়ছে, কোম্পানি প্ল্যান করছে কলকাতায় ডিভিশনটা আরো বড় করার। এখন অবশ্য পরিকল্পনা স্তরেও নেই, মোটামুটি ফাইনালাইজড হয়ে গেছে। আমাকেই বোধহয় প্রমোশন দিয়ে কলকাতায় জুতে দেওয়া হবে। বাহ, ভালো তো, গুড নিউজ। অফকোর্স নট, কলকাতায় আমি আর পাকাপাকিভাবে ফিরবই না। চাকরি ছেড়ে দেবো সেও ভি আচ্ছা। ওমা, কেন? আমার ইচ্ছে, যে শহরে মনীষা বাস করে সে শহরে আমি কিছুতেই থাকবো না। কথাটা ঝাং করে লাগলো কানে। মনীষা আর সুকান্ত না প্রেম করে বিয়ে করেছিল? এক সময়ের গভীর নৈকট্য এমন ভয়ঙ্কর ঘৃণায় রূপান্তরিত হয়, নাকি নৈকট্য ছিল বলেই ঘৃণা এত তীব্র? আজ মনীষার উপর সুকান্ত যতই ক্ষিপ্ত থাকুক, ছাড়াছাড়ির জন্য মনীষা কি একাই দায়ী? সুকান্ত কি ধোয়া তুলসী পাতা? সুকান্ত মনীষা দুজনেই আমাদের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। মনীষা অভিযোগ করত সুকান্ত ছন্নছাড়া, বড্ড বেশি বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং রাগলো তো চণ্ডাল। সুকান্ত বলতো মনীষার মতো আত্মসুখী মেয়ে সে জীবনে দ্বিতীয়টা দেখেনি। হয়তো দুজনের অনুযোগেই খানিকটা সত্যি আছে, খানিক মিথ্যেও। তবু বিচ্ছেদটা ঘটে যাওয়ার এত বছর পরেও ঘৃণাটাকে জিইয়ে রাখার কি অর্থ? এখন তো ঘৃণা ভালোবাসায় কিছুই থাকা উচিত নয়। তবে কি ভালোবাসাটা আছে ঘৃণা হয়ে? ফার্মেন্টেড প্রেম? জানলার পাশে সরে গিয়ে আবার চোখ রেখেছি পুরু কাচে। বাইরে নিকষ আঁধার ছাড়া এখন কিছুই দৃশ্যমান নয়। তবু তার মাঝেও হঠাৎ হঠাৎ দেখা যায় এক আধটা আলোর ফুটকি। আবার তারা মিলিয়েও যায়। মোটা কাচে ভেসে ওঠে নিজেরই প্রতিবিম্ব। স্পষ্ট নয়, তবে আমি ঝাপসা ঝাপসা। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে, কেমন যেন একটা দমবন্ধ ভাব। উঠে বাথরুমে গেলাম। বেরিয়ে দাঁড়িয়ে আছি বাইরের প্যাসেজটায়। আরাম লাগছে। এখানে বেশ টাটকা বাতাস, কোনো কৃত্রিম শীতলতা নেই। শ্বাস নিলাম জোরে জোরে। ফুসফুসে খানিকটা অক্সিজেন গেল। সিটে ফিরতে না ফিরতেই কামরা জুড়ে এলো পাথারি ব্যস্ততা নৈশাহারের। প্যান্ট্রি কারের কর্মীরা হানটান করছে, যাত্রীদের সামনে খানা নামাচ্ছে ঝপাঝপ। ঈষৎ ঝিমিয়ে আসা যাত্রীরাও নড়ে চড়ে বসেছে। মিনিট কুড়ির মধ্যে ভোজন পর্ব শেষ। পটাপট আলো নিমছে, টপাটপ উইকেট পড়ছে। বুড়িকে বিছানা করে দিয়ে ওপরে উঠে গেল বুড়ো। তাদের সুবিধার জন্য ভালো করে পর্দা টেনে দিল সুকান্ত। নেবালো উজ্জ্বল বাতিটা। এখন কূপে নীলচে আলো ছায়া। একটুক্ষণ পাশাপাশি বসে থেকে সুকান্ত নিজেকে বদলে এলো পাজামা পাঞ্জাবিতে। বলল, ম্যাডাম, এবার তোমার বিছানাটা করে দিই। এখনই শোবে? ভূতের মতো বসে থেকেই বা কি করব। তাও তো বটে, যাও শুয়ে পড়ো। তুমি? শুচ্ছি, একটু পরে। চাদর পেতে দিই? থাক, পেতে নেব। আর একটু গরম জল দেখবো?
চলে যাবে, রাতটা আর লাগবে না। বাড়তে নিজের শয্যা পেতেও 2-4 মিনিট বসে বসে উসখুস করলো সুকান্ত। কিছু বুঝি বলতে চায়, বলল না, চলে গেছে ওপরে। গোটা কামরা আস্তে আস্তে ডুবে যাচ্ছে ঘুমে, অদৃশ্য নিদালির জাদু মায়ায়। বুড়ো বুড়ি তো রীতিমতো গভীর নিদ্রায়। প্রবল বিক্রমে ছুটছে ট্রেন, শব্দ বাজছে ঝমর ঝম। দেখতে দেখতে কানপুর এলো, চলেও গেল। একটু বুঝি সারা জেগেছিল কামরায়, আবার চারপাশ নিঝুম। হিম হিম ভাব বাড়ছে ক্রমশ। কম্বল গলা পর্যন্ত টেনে মাথা রেখেছি বালিশে। মস্তিষ্কের কোষে পাক খাচ্ছে তাল বেতাল চিন্তা। টুবলু ঠিকঠাক খেলো তো? মুরগির ঝোলটা বড্ড পাতলা হয়েছিল, টুবলুর মনঃপুত হবে না। দিন দিন বাবার কার্বন কপি হচ্ছে ছেলে, খাওয়া নিয়ে অজস্র ফ্যাকরা। শাশুড়ির ব্যথার ট্যাবলেট টেবিলের নিচের ড্রয়ারে রাখা আছে, খুঁজে পাবেন তো? কটা দিন নিজের ওষুধ নিজেকেই নিয়ে খেতে হবে। শ্বশুরমশাই চোখে ভালো দেখেন না, ছেলেও নিশ্চয়ই হেল্প করবে না মাকে। অতীন কি করছে এখন? শুয়ে পড়েছে কি, নাকি ফাইল ঘাঁটছে অফিসে? টের পাচ্ছে কি আমার অনস্তিত্ব? বুকের চাপ ভাবটা ফিরে এলো হঠাৎ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন কেউ চেপে ধরেছে নাক। মুখ দিয়ে বাতাস টানার চেষ্টা করলাম, লাভ হচ্ছে না। দমবন্ধ ভাব বেড়েই চলেছে। ঠান্ডা কূপেও ঘামছি অল্প অল্প। উঠে বসলাম, ব্যাস হাতড়াচ্ছি। সর্বনাশ, ওষুধটা নিয়ে নি তো। কম্বল ফেলে পর্দা সরিয়ে দ্রুত বেরিয়ে এসেছি শীততাপ নিয়ন্ত্রিত কামরার বাইরে। হাঁপাচ্ছি। তখনই পিঠে হাতের ছোঁয়া। সুকান্ত। কি হয়েছে জয়া? হাতের ইশারায় বোঝালাম অবস্থাটা। হাঁপানি আছে তোমার? জানি না, মাঝে মাঝে হয় এরকম, সিজন চেঞ্জের সময়, কিংবা এসিতে। ওষুধ খাও না? হ্যাঁ, খেলে একটু কমে, আনতে ভুলে গেছি। তো এখন কি করবে? সারা রাত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাবে? তাজা বাতাসে খানিকটা ধাতস্থ হয়েছে ফুসফুস। বললাম, আর একটু দাঁড়াই, তুমি গিয়ে শুয়ে পড়ো। সুকান্ত নড়ল না। অন্যমনস্ক হাতে পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বার করে ঠোঁটে ঝুলিয়েছে, পরক্ষণে রেখে দিল। চোখ সরু করে নিরীক্ষণ করছে আমায়। অস্বস্তি হচ্ছিল, তাড়া লাগালাম। কি হলো, যাও। তোমায় একা ফেলে? সুকান্ত ভারী অদ্ভুত হাসলো। একা জেগে কষ্ট পাওয়ার অভ্যেস আমার আছে। আমার জন্য তুমি শুধু শুধু ঘুম নষ্ট করবে কেন? আমি তো ঘুমোইনি, জেগেই ছিলাম। সুকান্ত একটা শ্বাস ফেলল। একা একা জেগে কষ্ট পাওয়ার অভ্যেস আমারও আছে জয়া। শেষ কথাটুকু প্যাসেজের ছোট্ট পরিসরে ছড়িয়ে গেল, যেন পাক খাচ্ছে। ঘুরে ঘুরে ছুঁয়ে যাচ্ছে আমায়। নিজেকে সহজ করার জন্য হেসে উঠলাম। তবে যে বড় শুতে গেলে। সুকান্ত জবাব দিল না। ট্রেনটা হঠাৎ খুব বেশি দুলতে শুরু করেছে। হুমড়ি খেয়ে পড়ছিলাম। হাত বাড়িয়ে ধরে নিল আমায়। ধরেই আছে। বলল, তোমার হাতটা কি ঠান্ডা! সুকান্ত স্পর্শে একটা উত্তাপ চারিয়ে যাচ্ছিল শরীরে। রক্তের কণারা ছুটছে মাতালের মতো। কতদিন অতীন এভাবে হাত ধরেনি আমার। অনুচ্চ স্বরে বললাম, ঘুম আসে না তো স্লিপিং পিল খেতে পারো। দেখেছি, খেয়ে লাভ হয় না, উল্টে সকালে অসুবিধে হয়। আস্তে করে হাত ছাড়িয়ে নিলাম। বললাম, চলো। কমেছে আনইজিনেসটা? হুম। কূপে ফিরে আধশোয়া হলাম। বালিশ পিঠের দিকে দাঁড় করিয়ে দিল সুকান্ত। বলল, আমার পিলোটাও দেবো? দাও। শুধু বালিশ নয়, নিজের কম্বল চাদরও ভাঁজ করে পিঠে দিয়ে দিল সুকান্ত। কোমর অব্দি টেনে দিল চাদরটাকে। ঝুঁকে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। ফিসফিস করে বলল, চোখ বোঝো। বাধ্য মেয়ের মতো বন্ধ করেছি চোখ। সুকান্তর নিঃশ্বাস পড়ছে আমার মুখে, গাঢ় উষ্ণ শ্বাস। শীতল কামরায় বসে
একটু একটু করে পুড়েই গেলাম আমি। সুকান্ত কি আমাকে চুমু খেলো, নাকি আমি সুকান্তকে? জানি না। অতীন কি জেগে উঠলো হঠাৎ, শূন্য বিছানায় খুঁজলো আমাকে? জানি না। অতীনের কি মনে পড়ল মনীষাকে? জানি না। বাইরে কি চাঁদ উঠেছে এখন, ঘন কাচ ভেদ করে জ্যোৎস্না কি ঢুকে পড়ল কামরায়? জানি না। কিচ্ছু জানতে চাই না। দুটো একা মানুষ একটা মুহূর্ত কুড়িয়ে পেয়েছে হঠাৎ, হয়তো বা একটু পরে হারিয়েও যাবে মুহূর্তটা। তবু ক্ষণিকের তরে যদি তাকে ছুঁয়ে থাকি, ক্ষতি কি? বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।